জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। আমাদের প্রত্যেকটা দিন এমনভাবে কাটানো উচিত যেন এটাই আমাদের শেষ দিন। ছোট্ট এই জীবনে আমরা যদি সময়ের যত্ন নিই, সময় ঠিক আমাদের যত্ন নেবে। তাই জীবনটা হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঈদের ছুটি শেষে আজকে গ্রামের বাড়ি থেকে বাসায় চলে যাব। খুশি আর আনন্দের সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি দাম দিয়ে কেনা যেত, আমার কাছে মনে হয় নামি দামি জিনিস কেনা বাদ দিয়ে অনেকে এই মুহূর্তগুলোই কিনে রাখার চেষ্টা করতেন, কিন্তু সেটা তো আর সম্ভব না। এই জিনিসটা সৃষ্টিকর্তা পুরোপুরিভাবে নিজের হাতে রেখেছেন। আমরা যেন ভালো সময় বা খারাপ সময় সব সময়ের জন্যই তাকে স্মরণ রাখি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তো যাই হোক, এই যে নিজের বাসায় চলে এসেছি, আবার সেই কর্মব্যস্ত রুটিনের শুরু হয়ে যাবে। বাসা থেকে যাওয়ার আগে ঘরের কাজগুলো কিন্তু ভালোই গুছিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলো তো এক এক করে ভিডিও আকারে শেয়ারও করেছি। যতই কাজ গুছিয়ে রেখে যাই, আসার পর কিন্তু হাতে অনেক কাজ জমা হয়ে থাকে। তো খুব একটা দেরি করিনি, ব্যাগ ট্যাগ রেখে সোজা কাজ করার জন্য লেগে পড়েছি। আসলে যে কাজগুলো জমা হয়ে আছে একদিনে তো করা সম্ভব না, একটু একটু করে শেষ করতে হবে। তো এই যে ঘোরাফেরা করে এসেছি, এখন বাসাটা সুন্দর করে আবার গুছিয়ে নিতে হবে। ঘুরে ফিরে কিন্তু শরীরে ভালোই একটা অলসতা ধরে গেছে, কিন্তু সেই অলসতাটাকে তো পাত্তা দেওয়া যাবে না। বাসায় ঢুকেই কিন্তু ক্যামেরাটা অন করে নিয়েছি। আসলে ব্লগিং করলে কোনোভাবেই অলসতা করা যাবে না, আর অলসতা করলে ব্লগিংটাও হবে না। যেহেতু ডেইলি ব্লগ করছি, প্রতিদিনের কাজকর্মই তো শেয়ার করা হয়। যারা টুকটাকভাবে ব্লগিংয়ের সাথে জড়িত বা যারা ডেইলি ব্লগ শেয়ার করেন, তাদের কিন্তু অলসতা করলে একেবারেই চলে না। দেখাচ্ছে যে সারা দিনই টুকটুক করে একটু একটু করে ঘরের কাজগুলো করেই যেতে হয়। কখনো কখনো দেখা যায় যে এই কাজটা একটু পরে করলেও চলবে, কিন্তু এরকমও হয় যে এখন ভিডিও শ্যুট করার টাইম আছে, তো দেরি করে লাভ নাই, কাজটা তো করতেই হবে, এখনই করে ফেলি। কাজ করার সময় ক্যামেরাটা অন করে নেওয়া একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। শুধুমাত্র ভিডিও শ্যুটই তো থাকে না, সাথে থাকে এডিটিং, ভয়েস দেওয়া, কন্টেন্ট নির্বাচন, এরকম আরও অনেক জিনিস। তো সব নিয়ে কিন্তু অলসতা করার কোনো সুযোগই নেই। তো এই যে আমাদের সুইটি টুইটি সংসার, এটা তো বড় হয়ে গেছে, আমার গত ভিডিওতেই তো শেয়ার করেছিলাম। তো তাদের এই ছোট্ট ফ্ল্যাটে জায়গা হচ্ছে না, তাদের একটা বড় ফ্ল্যাট দিতে হবে। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি হয়তো নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতেই ভুলে যাচ্ছেন, কিন্তু আমার তো লাইক চাইতে ভুললে চলবে না, লাইক চেয়ে যেতেই হবে। তো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আজকে যদি আমাকে প্রথম ভিজিট করে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। কোথাও থেকে ঘুরে আসার পর বস্তা বস্তা কিন্তু কাপড় জমে যায় ধুয়ে দেবার জন্য। তো আমার হচ্ছে মেয়ের বেশি জামা কাপড় জমা হয়েছে। আমার মেয়ে এমনিতে খুব একটা জামা কাপড় ময়লা করে না বাসায় থাকলে, কিন্তু যেহেতু অনেক খোলা পরিবেশে ছিল, তো দেখাচ্ছে যে একদিনের মধ্যে ওকে 4টা 5টা জামাও চেঞ্জ করে দিতে হতো। তো ওর কাপড়গুলোই আগে ধুয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার অনেক দিনের কাঙ্ক্ষিত একজন মানুষের কমেন্ট পড়ব। আসলে মনে মনে ইচ্ছে ছিল যে কোনো একটা সময় হয়তো বা সে আমার ভিডিও দেখবে। অনেকের ভিডিওতেই তার নাম শুনেছি। কিছু কিছু মানুষ আসলে এমনভাবে সুপরিচিত হয়ে ওঠে, মাঝে মাঝে মনে হয় ইস, সে যদি আমার ভিডিওটা দেখতো বা আমার চলার সাথী হিসেবে অন্যান্য সাথীদের সাথে তাকেও যদি পেতাম। আর কমেন্ট কে সেই ব্যক্তি সেটা তো জানাবই, তার আগে বেডরুমটা একটু দেখিয়ে দেই। তো এইদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি আমার এই বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেডরুমটা গুছানো থাকলেই কিন্তু পুরো বাসাটা খুবই পরিপাটি লাগে। আর এটা কিন্তু মোটামুটিভাবে পরীক্ষিত, প্রমাণিত যে বাসাটা যখনই এলোমেলো থাকবে ঠিক কেউ না কেউ চলে আসবে, যার একেবারেই আসার কথা না বা 5-6 মাসেও আপনার সঙ্গে দেখা হয়নি,
তেমন কেউ কেউ মাঝে মাঝে চলে আসে। আমার সাথে কিন্তু এটা হর হামেশাই হয় যে বাসাটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেই দিন কেউ আসলো না। আবার দেখাচ্ছে যে একটু নোংরা হয়ে আছে বা একটু এলোমেলো হয়ে আছে, তখনই কেউ না কেউ চলে এসেছে। তো ব্লগিং করার কিন্তু একটা সুবিধাও আছে, বাসাটা কিন্তু খুব একটা এলোমেলো হয় না। আর এলোমেলো হলেও সাথে সাথে সেটা গুছিয়ে ফেলতে হয়। ওই যে বললাম, টুকটুক করে সারা দিনই ভিডিও শ্যুট করতে হয়। ভিডিওতে একটু পরিপাটি বা সুন্দর দেখানোর জন্য হলেও কিন্তু সব সময় গুছিয়ে রাখতে হয়। ঘরের কাজগুলো তো করছি, সাথে এখন হচ্ছে দুপুরের খাবারের ব্যবস্থা করব। খাবারের ব্যবস্থা করতে করতে সেই কাঙ্ক্ষিত মানুষটির কমেন্টটা পড়ে নেই। আসলে সে যদি কোনো ব্লগার হতো তাহলে আমি নিশ্চিত তার ভিডিওগুলো দেখতাম, তার চ্যানেলটা ভিজিট করতাম। তো সে কিন্তু একজন সাধারণ দর্শক। তো আমি যেহেতু কারো তেমন একটা লাইভেও যাই না, তার সঙ্গে কিন্তু আমার কখনো কথাও হয়নি। একজন ব্লগারের ভিডিও নিয়মিত কিছুদিন দেখলে কিন্তু আসলে একজন আরেকজনের ভিডিও দেখা হয়, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হয়। কিন্তু একজন সাধারণ দর্শকের সাথে তো আর কোনোভাবেই কানেক্ট হওয়া সম্ভব না। আবার মনে মনে এটাও চিন্তা করতাম, আমি তো আর তেমন কোনো ভালো ভিডিও বানাই না যে একজন সাধারণ দর্শক খুব আগ্রহ নিয়ে আমার ভিডিও দেখবে। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কিন্তু আপুর কাছে পৌঁছে গেছে। তো সে হচ্ছে আমাদের অনেকের কাছে পরিচিত, আমি শুধু পরিচিত বলবো না, সুপরিচিত, আমাদের হানি মধু আইডি থেকে বিথি আপু। আমার ভিডিওতে যখন হানি মধু আইডির বিথি আপুর কমেন্ট আমি পেয়েছি, আমি কিন্তু একটু অবাকই হয়ে গেছি। আর আপু এত সুন্দর করে কমেন্ট করেছে, আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছিল। শিশির আপু, চড়ুই ভাতি খাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আমার আশেপাশের কেউই আমাকে ছাড়া কখনো চড়ুই ভাতি খায় না, কারণ এই বয়সেও আমার চড়ুই ভাতি খেতে ভীষণ ভালো লাগে। আর তুমি যে ফলটা দেখালে, এই ফলটাও আমার ভীষণ পছন্দ। আমার প্রথম ভিডিওতেই এত সব লোভনীয় জিনিস, না জানি বাকি ভিডিওগুলো দেখে আমার কি অবস্থা হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমার পছন্দের নামের তালিকায় 1 নম্বরে হচ্ছে শিশির। ছোট্ট সোনাকে অনেক অনেক আদর দিও আপু, ভালো থেকো। তো বিথি আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে আমার কৃতজ্ঞতা যে তুমি আমার ভিডিওটা দেখেছো আর আমার ভিডিও দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। আমাদের লিপি আপু যেমন একজন সাধারণ দর্শক হয়ে আমাদের কাছে একজন অনন্য মানুষ, একজন কাঙ্ক্ষিত মানুষ, তুমিও কিন্তু ঠিক একই রকমভাবে অনেকের কাছে এরকম কাঙ্ক্ষিত একজন মানুষ। তো আপু, আমার চলার সাথী হিসেবে তোমাকে সাথে পেয়ে আমি কিন্তু অনেক খুশি হয়ে গেছি আপু। তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসলে সাধারণ দর্শক যাদের কোনো চ্যানেল নেই তারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন, কিন্তু এই যে লিপি আপু বা বিথি আপু, এদের মতো দায়িত্ব নিয়ে কিন্তু কেউ ভিডিও দেখে না, আবার কমেন্টও করে না। এই যে লিপি আপু বা বিথি আপু, এরা আমাদের যাদের সাথে সাথে আছেন, আমরা কিন্তু প্রত্যেকেই তাদের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, এখানে হচ্ছে মা একটু তরকারি রান্না করে দিয়েছিল। তো এখানে হচ্ছে মা একটু কাতলা মাছ ভুনা করে দিয়েছেন। তো আমি যেহেতু একটু সকাল সকালই বাড়ি থেকে চলে এসেছি, মাকে বলেছিলাম যে একটা কোনো রকম খাবার দিয়ে দিলেই হবে, আর বাকিটা বাসায় নিয়ে কোনো রকম ম্যানেজ করে নেব। যেহেতু ঈদের একটা ধুম গেল, তো ভারী ভারী খাবার কিন্তু অনেক খাওয়া হয়েছে। তো যে গরম পড়েছে, এই গরমে আসলে অনেক ভারী খাবার না খাওয়াই ভালো, হালকা পাতলা খাবারই ভালো। তো এই যে পেঁপে, পেঁপে কিন্তু খুবই সহজপাচ্য খাবার, গরমের জন্য খুবই আরামদায়ক খাবার। তো আমি হচ্ছে পেঁপে ভর্তা করে নেব। এর মধ্যেও কিন্তু টুকটাক করে ঘরের অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো এখন কিন্তু বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন আপুর কথা মনে হয়, খুব একটা বোর লাগে না। তো এই যে পেঁপেগুলো যখন সিদ্ধ দিচ্ছিলাম রাইস কুকারে, তখন কিন্তু আমার কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের লিজা আপুর কথা খুব মনে হচ্ছিল। রিসেন্টলি আপু কিন্তু এই রাইস কুকার নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট দিয়েছেন। আসলে ডেইলি ব্লগগুলোতে বা লাইফস্টাইল ব্লগগুলোতে হয়তোবা সব ভিডিওতে অনেক বেশি শিক্ষণীয় কিছু থাকবে না, কিন্তু আমরা যার যার জায়গা থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো ইনফরমেটিভ করার চেষ্টা করি। তো লিজা আপুর সেই রাইস কুকার নিয়ে ভিডিওগুলো কিন্তু বেশ ভালো ছিল। আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেন। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরের খাবার আয়োজন করে নিয়েছি, খুবই সিম্পল আর সাধারণ খাবার দাবার। এর মাঝে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর ওর বাবা খেয়ে নেব। তো বাড়ি থেকে এরকম বাসায় এসেছি, আমার মেয়ের মনটা কিন্তু ভীষণ খারাপ। এই কয়েকদিন একেবারে মুক্ত পাখির মতো ছিল।
বিকালবেলা একটু বেলকুনিতে এসেছি, অনেক সুন্দর বাতাস দিচ্ছিল, যদিও সারাদিন অনেক গরম ছিল। তো আজকে কিন্তু একটা ঘটনা ঘটেছে, বিনা মেঘে বজ্রপাত হয়েছে। তো একটু বাতাস হচ্ছিল, কোনো বৃষ্টি নাই, কিন্তু হঠাৎ করে অনেক জোরে বিকট আওয়াজ হয়ে বিদ্যুৎ পড়েছে। তো আমি কিন্তু ভয়ে তাড়াতাড়ি করে আবার ঘরেও ঢুকে গেছি। তো মেয়েটার মনটা যেহেতু ভালো না, তার পছন্দের নাস্তা রেডি করি। ঘুম থেকে ওঠার পর কিন্তু বাচ্চাদের মুড এমনিতেই ভালো থাকে না। তো এমনিতেই তো মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করেছি, মনটা এমনিতেই খারাপ। তো সামনে যখন খাবার নিয়ে যাব, সেটা যদি তার অপছন্দের হয় তাহলে তো মুখই খুলবে না। তো এই যে পেঁয়াজের ভিতরে, এটাকে আমাদের এখানে কি বলে, কালি, নতুন পেঁয়াজের মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা যায়। তো দেখাচ্ছে যে যদি একটু খেয়াল না করি, ঘুরে ফিরে সেই জিনিসটা সাফানের বাবার প্লেটেই চলে যাবে, আর কারো প্লেটে আসবে না। মানে খাবারের যত যায় ঝামেলা আছে, ঘুরে ফিরে সবই তার প্লেটে যাবে, আমার প্লেটে কিছুই আসবে না। তো বেশিরভাগ বাচ্চাদেরই মনে হয় পছন্দের খাবারের তালিকায় নুডলসটা প্রথম। তো আমি কিন্তু সাফানকে বিভিন্ন রকম করে নুডলস দেই। কোনো কোনো সময় স্যুপ নুডলস দেই, আবার কোনো কোনো সময় এরকম শুধু ডিম দিয়ে দেই, আবার সবজি দিয়েও দেই, এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে। আর এখানে অন্য আরেকটা চুলাতে আমি কিছু পটেটো বাইটস ভেজে নেব, যেগুলো রোজার সময় আমি ফ্রোজেন করেছিলাম, কিছুটা রয়ে গেছে, সেগুলোই ভেজে নিচ্ছি। আর এই পটেটো বাইটসগুলো কিন্তু খেতে ভীষণ রকম মজা। এটা কিন্তু আমি রেসিপি আকারেই আমার ভিডিওতে শেয়ার করেছি, খুবই অল্প উপকরণের তৈরি, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের গল্প থেকে সুরভি আপু কিন্তু এই পটেটো বাইটসগুলো তৈরি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপু যে লিকুইডটা তৈরি করেছিলেন বা যে মিক্সারটা তৈরি করেছিলেন, সেটা বেশ নরম হয়ে গেছিল। তো আপুর বানাতে একটু কষ্ট হয়েছিল। আসলে কোনো রেসিপি যখন দেয়া হয়, তখন কিন্তু সেটা একটু ভালো মতো খেয়াল করতে হয়। তো খেয়াল করে যদি বানানো হয় তাহলে কিন্তু খুব একটা উল্টাপাল্টা হয় না। তো একটা মজার জিনিস শেয়ার করি, আমি যখন ছোট ছিলাম, এটিএন বাংলায় এটিএন রান্নাঘর নামে একটা কুকিং শো হতো। তো সেখানে আমি একটা রেসিপি দেখেছিলাম, তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। তো আব্বুকে দিয়ে প্রত্যেকটা জিনিস কিনিয়েছি, বাজার করিয়েছি। তারপর আম্মুর রান্না শেষ হয়ে গেছে যখন, তখন আমি রান্নাঘরে ঢুকে সেটা বানানোর চেষ্টা করেছি। তো 3-4 ঘন্টা চেষ্টা করে কিন্তু বানিয়েও ছিলাম। টমেটো ছিদ্র করে তার ভিতরে চিকেন ভরে কোনো একটা রেসিপি ছিল, আমার একটু একটু মনে আছে। 500 ml এক বোতল দুধও দিয়েছিলাম সেখানে। তো বিশ্বাস করেন, খাবারটা রান্না করার পরে কিন্তু মুখেও দিতে পারিনি, এতটা বিশ্রী হয়েছিল। তারপর থেকে কিন্তু টিভিতে দেখানো রান্না অনেক দিন আম্মুর কাছে খেতেও চাইনি, আর বড় হওয়ার পর নিজেও ট্রাই করিনি। তারপর যেটা হয়েছে যে যখন কোনো রান্না দেখি, মনে হয় যে এটা খেতে পারবো, সেটা নিজের মতো করে তারপর করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোও হয়। তো এখানে হচ্ছে মেয়েকে খেতে দিয়েছি, তার সঙ্গে কিন্তু আমাকেও খেতে হবে, শুধু খেলেই চলবে না। এখানে আমাকে প্রায় 3500 কথা খরচ করতে হবে। 3500 কথা খরচ করার পর তার হচ্ছে মুখে 1 চামচ বা 1 লোকমা খাবার যাবে। তো 3000 বা 4000, যত হাজার কথায় খরচ হোক না কেন, এর মধ্যে যদি বাচ্চা 1 চামচ খায় বা 1 কামড় মুখে দেয়, ওটাতেই কিন্তু মায়ের পেট ভরে, মনের শান্তি হয়। তো এই যে খাবার নিয়ে বাচ্চাদের এত বাহানা, এটা কিন্তু বাচ্চাদের একটা কমন নেচার। তো আমাদের আন্তিক অ্যাক্টিভিটির আন্তিক বাবার ভিডিওগুলো যখন আমি দেখি, তখন কিন্তু আমার এত ভালো লাগে যে বাচ্চাটা কি সুন্দর করে খাচ্ছে। যে সব খাবার বাচ্চারা একেবারেই পছন্দ করে না, সে কিন্তু সেই খাবারগুলো খুব মজা করে খায়। তো আন্তিকের আম্মুকে কিন্তু একটা থ্যাঙ্কস দিতেই হবে, এত সুন্দর ছেলের ফুড হ্যাবিটটা সে তৈরি করেছে। আমাদের সুইটি টুইটির নতুন ফ্ল্যাট দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।